নমস্কার বন্ধুরা, আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আমি সায়নী, আর আজকে আমি তোমাদের সাথে আমার রিসেন্টলি করা কাশ্মীর ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। যদি তোমরা ভেবে থাকো কাশ্মীরে আসার সবথেকে আদর্শ সময় কোনটা, সেটা জানার জন্য কিন্তু ভিডিওর একদম শেষ অবধি আমার সাথে জুড়ে থেকো। বলতে গেলে কাশ্মীর একটি অল ইয়ার অ্যারাউন্ড ডেস্টিনেশন, কিন্তু যদি তোমরা স্প্রিং এক্সপিরিয়েন্স করতে চাও, টিউলিপ গার্ডেন খুব সুন্দরভাবে দেখতে চাও, তার সাথে সাথে গ্রিন মিডোজও দেখতে চাও, আবার স্নো দিয়ে খেলারও ইচ্ছে আছে, তাহলে কিন্তু তোমাদেরকে চলে আসতে তবে মার্চ থেকে এপ্রিল এই 2 মাসের মধ্যে, যে সময় ওয়েদার খুবই বেশি প্লেজেন্ট থাকে, খুব ঠান্ডাও থাকে না, আবার সাথে সাথে কিন্তু সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমরা আরামসে করতে পারবে। আর বছরের এই 2 মাসে কিন্তু সব থেকে দামি ফ্লাইটস আর হোটেলস থাকে, তার জন্য কিন্তু তোমাদেরকে ফ্লাইটস আর হোটেল আগে থেকে বুক করে নিতে হবে। ফ্লাইট বুক করার জন্য তোমরা স্কাই স্ক্যানার অ্যাপ ইউজ করতে পারো, আর যখন সার্চ করবে ফ্লাইট তখন কিন্তু ইনকগনিটো মোড অন করে নেবে, তাতে ফেয়ার ফ্ল্যাকচুয়েট হবে না। আর হোটেল যেগুলো রয়েছে সেগুলো সমস্তই আমরা গোয়াইবিবো থেকে বুক করেছিলাম। তো জানুয়ারির শেষের দিকে আমরা করেছিলাম, তো আমরা যে প্রাইস ছিল সেটা আমাদের ঠিকঠাকই আমরা পেয়ে গেছিলাম। তো এখন আমি বলি, যদি তোমরা এখন অবধি প্ল্যান না করে থাকো এবং মাসগুলো অলরেডি বয়ে চলে গেছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মে থেকে অক্টোবর এই সময়ও প্ল্যান করতে পারো, কেননা হাই রিচেসে কিন্তু তোমরা অক্টোবর অবধি বরফ দেখতে পারবে। মে থেকে জুনের মাঝখানে সেখানে তোমরা স্নো পেয়ে যাবে। আর তোমরা যদি আবার ট্রেক লাভার হয়ে থাকো তাহলে পরে কিন্তু কাশ্মীর গ্রেটার লেক কিংবা টার্সার মার্সার লেকেও গিয়ে কিন্তু তোমরা ট্রেক করতে পারো। খুবই সুন্দর সমস্ত সৌন্দর্য তোমরা দেখতে পারবে, এবং এই ট্রেকগুলো শুরু হয় জুলাই মাস থেকেই। তো এবার চলে আসি অটাম, মানে শরৎকাল, অক্টোবর থেকে নভেম্বর। ফ্যাসিনেটিং চিনার পাতা, তার সাথে সাথে স্যাফরনের যে বাগান রয়েছে আর আপেল বাগান, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অক্টোবর এবং নভেম্বরের এই মাস হচ্ছে গিয়ে পারফেক্ট হয়। আর ডিসেম্বর থেকে কিন্তু ঠান্ডা প্রচণ্ড বাড়তে থাকে। আর হ্যাঁ, তোমাদের যদি স্নোফল দেখার ইচ্ছে হয়ে থাকে কাশ্মীরে এসে, তাহলে পরে কিন্তু তোমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধিও প্ল্যান করতে পারো। তো বছরের এক একটা সময় কাশ্মীরের সৌন্দর্য এক এক রকম হয়ে থাকে, সেটা তোমাদেরকে ডিসাইড করতে হবে নিজেদের বাজেট আর কোন সময় তোমরা ছুটি ম্যানেজ করতে পারছো সেটার উপরে। সো ডিটেলস সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি এন্ড অবধি দেখতে থাকো আর উড়ে চলে যাও ভূস্বর্গের আনন্দ নিতে। আমরা যাত্রা শুরু করেছিলাম কলকাতা থেকে। মধ্যরাত্রের ফ্লাইট ধরে সবার প্রথম আমরা পৌঁছে গেছিলাম দিল্লি, এবং সেখান থেকে সকাল 5:40-এর ফ্লাইট ধরে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেছি শ্রীনগরে। আমরা রওনা হয়েছিলাম 10ই এপ্রিল। আর স্কেডিউল যেটা ছিল আমাদের প্রচণ্ড টাইট ছিল, আবার আমাদের ইচ্ছেও ছিল সমস্ত কিছু ভালো করে কভার করে আসবো। তো আমি আর অভিজিৎ মিলে বসে বেশ ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত প্ল্যান বানিয়েছি, যেটা তোমাদের সাথে আমি আগে গিয়ে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথম দিনই আমরা কি করেছিলাম, শ্রীনগরে ল্যান্ড করার পরেই চেক ইন করে নিয়েছিলাম হাউস বোটে, যেটা ডাল লেকে হয়ে থাকে। ঘাট নম্বর হিসেবে তোমরা এখানে বুকিং করতে পারো। স্ক্রিনে আমি সমস্ত আমার যে হাউস বোটটি রয়েছে সেটির ডিটেলস শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে পরে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, যখন তুমি শ্রীনগরে নামছো তখন তেমন কোনো প্রবলেম থাকে না, কিন্তু যখন তুমি শ্রীনগর থেকে দেশের অন্য কোনো জায়গার ফ্লাইট নিচ্ছ তখন কিন্তু চেকিং, মানে সিকিউরিটি চেকিং প্রচণ্ড বেশি কড়া হয়ে থাকে। তার জন্য মিনিমাম তোমরা হাতে 3 ঘন্টা সময় নিয়ে তারপরে এয়ারপোর্টে যাবে, নয়তো কিন্তু ফ্লাইট মিস হয়ে যাওয়ার চান্সেস থাকে। এয়ারপোর্টে নেমে আমরা চলে গেছিলাম সবার প্রথমে ট্যাক্সি নিয়ে হাউস বোটের সেই ঘাটের সামনে। শিকারা সেখানে রেডিই ছিল, তোমাকে হলো গিয়ে ঘাট থেকে হাউস বোট অবধি এরা পিক আপ এবং ড্রপ অফ দেবে, এবং লাঞ্চের পরে 2 ঘন্টার এরা ফ্রিতে শিকারা রাইডও করিয়ে থাকে। এবং এই যে ফেয়ারগুলো রয়েছে সেটা কিন্তু রুম ফেয়ারের মধ্যেই ইনক্লুড ছিল, মানে খাওয়া দাওয়ার সাথে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে একটু রুম টোরটা একদম কুইকলি করিয়ে দেই, তোমরা দেখতে থাকো আর আমি এখানে বলতে থাকি। তো ব্রেকফাস্ট করে কিন্তু তোমরা প্রথম দিনেই কয়েকটা জায়গা ঘুরে নিতে পারো, মানে লোকাল সাইট সিইং, যেরকম শ্রীনগরে 3টি মুঘল গার্ডেন রয়েছে, তার মধ্যে তোমরা একটি ঘুরে নিতে পারো। লাঞ্চ তোমরা ধরো বাইরেই করে নিলে, আর 4টে বাজতে বাজতে তোমরা আবার ঘাটে চলে এলে, কারণ এই ম্যাজিক্যাল সানসেটটা কিন্তু একদমই মিস করার নয়, যেটা তোমরা ডাল লেকে শিকারা রাইড নিতে নিতে করতে পারো। খুবই সুন্দর লাগবে। আর এখানে সানসেটের টাইম অনেকটা লেটে, মানে 7টা পার হয়ে যায়, তখনও আর কি আলো বেশ সুন্দরভাবে থাকে। তো তোমরা এখানকার এই মজাটা নিতে পারো। আর সাথে এখানে রয়েছে জলের ওপরেই মিনা বাজার, সেখানেও তোমরা যেতে পারো, যদিও বা সব কিছু খুবই বেশি এক্সপেন্সিভ, মানে প্রায় সেম, মানে বলতে গেলে একদমই সেম জিনিসপত্রগুলো, বিশেষ করে উলেন যে সমস্ত জিনিসগুলো, শল ফল, এগুলো তোমরা লালচক মার্কেটে 1/3 দামে পেয়ে যাবে, যেগুলো তোমরা এখানে অনেক দাম দিয়ে কিনতে হবে, তো একদমই কিনবে না। এখানে তোমরা চাইলে পরে কাবা খেতে পারো, মানে কাশ্মীরি চা, সেটা অবশ্যই টেস্ট করতে পারো, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কিনবে না। আর তেমনি
স্যাফরন যেটা রয়েছে আর কি, কেসার, সেটাও কিন্তু তোমরা এখান থেকে একদমই কিনবে না। তার জন্য তোমরা আলাদা দোকান রয়েছে লালচক মার্কেটে কিংবা পেহেলগাঁও যাওয়ার সময় যে প্যাম্পোর বলে যে জায়গাটা রয়েছে সেখানেই আর কি সেই কেসার বা স্যাফরনটা চাষ হয়ে থাকে, সেখানকার অথেন্টিক দোকান থেকেই তোমরা কিনবে। এটা কিন্তু তোমাদেরকে আমি বারবার না করে দিচ্ছি। আগামীকাল মানে দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল হাউসবোট থেকে জলখাবার সেরে চেক আউট করে রওনা দিয়ে দিয়েছি পেহেলগাঁওয়ের জন্য। এখানে তোমাদেরকে একটু ব্রিফিং দিয়ে দিই। কাশ্মীরের যে ট্রিপটা রয়েছে এটি একটি ইন্টারন্যাশনাল ট্রিপের মতনই প্রায় খরচ হয়ে যায়, কারণ এখানকার এই ট্রান্সপোর্টেশন চার্জের জন্য। সিটিতে ঘোরার জন্য একটি গাড়ি, দেন ট্যুরিস্ট স্পটে পৌঁছানোর প্রায় 6 থেকে 7 কিলোমিটার আগেই তোমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে তোমাকে হয় ঘোড়া নিতে হবে কিংবা পনি, কিংবা নিতে হবে ইউনিয়ন ভেহিকল মানে আরেকটি ট্যাক্সি। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা পেহেলগাঁও পৌঁছে গেছিলাম শ্রীনগর থেকে। আর রাস্তাটা জাস্ট খুবই সুন্দর ছিল। একদিকে সর্ষের ক্ষেত, একদিকে কেসারের ক্ষেত, আরেকদিকে রয়েছে আপেলের বাগান। এত সুন্দর নীল আকাশ, পরিষ্কার বাতাস, মানে তোমরা যদি নিজেরা না যাও সেটা তোমাদেরকে বলে আমি এক্সপিরিয়েন্সটা বোঝাতেই পারবো না যে এত সুন্দর লেগেছিলো। আর তোমরা যদি এরকম আপেল নিজেরা গাছের থেকে পেড়ে নিয়ে খেতে চাও তাহলে পরে তোমাদেরকে চলে আসতে হবে অক্টোবর থেকে নভেম্বরের টাইমে। এপ্রিলে শুধুমাত্র আপেলের ফুলই দেখতে পাবে। পেহেলগাঁও 2 রাত থাকলে পরে সবথেকে বেশি বেস্ট হবে, কারণ তোমরা আরামে ঘুরে ফিরে মানে মজা পাবে, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু স্কেডিউল খুব টাইট ছিল তাই আমরা মাত্র 1 রাত থাকতে পেরেছিলাম। ট্র্যাডিশনালি লোকেরা 2 দিনে 2টো সাইড কভার করে, একদিন যায় এবিসি ভ্যালির দিকে, আরেক দিন যায় মিনি সুইজারল্যান্ড বা বাইসেরেন ভ্যালির দিকে। প্রথম দিকেই আমরা কি করেছিলাম, পেহেলগাঁও পৌঁছেই ইউনিয়ন ভেহিকল নিয়ে আমরা এবিসি ভ্যালির জন্য রওনা হয়েছিলাম। প্রতিটি ভ্যালি খুবই সুন্দর লেগেছিল। আর হলো গিয়ে বেতাব ভ্যালিতে যেরকম বেতাব মুভির শুটিং হয়েছিল সেরকম নাম পড়েছিল। আর চন্দনবাড়ি বলে যে ভ্যালিটা ছিল সেখানে আমরা অনেক স্নো পেয়েছি, খুবই সুন্দর লেগেছিল। আর ডিটেল ভ্লগ মানে চন্দনবাড়ি ডিটেল ভ্লগ আসছে পরের ব্লগে, তোমরা সেখানে দেখতে পারবে। তো এবারে আমরা চলে যাব বাইসেরেন ভ্যালির দিকে। ইয়েস, আমরা একই দিনে 2টো সাইড কভার করে নিয়েছিলাম। একটু হেকটিক হয়েছিল কিন্তু আমরা সবই ঘুরে চলে এসেছি। লাঞ্চের আগে আমরা এবিসি গেছি আর তারপর হলো গিয়ে বাইসেরেন। বাইসেরেনে যাওয়ার সময় কিন্তু তোমাদেরকে ঘোড়া কিংবা পনি নিতে হবে, সুতরাং লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে তোমরা কিন্তু উঠো, কারণ ফিরতে কিন্তু বিকেল হয়ে যাবে, ঠিক আছে। বার্গেন করতে একদমই ভুলবে না ঘোড়াওয়ালাদের সাথে, কারণ যার যেরকম মর্জি হয় তার থেকে সেরকমই দাম চেয়ে নেয়। আর ট্যুরিস্ট এখানে আসে মজা করার জন্য, সেখানে এত লুট আর এত স্ক্যাম চলে। মানে আমরা যখন ঘোড়া নিয়েছিলাম তখন আমরা বার্গেন করে ঠিক করেছিলাম, তারপর আমাদেরকে কী করলো, মানে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে গেল যেখানে আদৌ কোনো রাস্তা নেই। মানে মনে হচ্ছে ঘোড়ায় চড়ে আমি ট্রেক করতে উঠে গেছি। ঘোড়া কখনো চলে যাচ্ছে খাইয়ের দিকে, কখনো চলে যাচ্ছে গাছের দিকে, আমার হাঁটু গিয়ে লাগছে গাছের মধ্যে। মানে একটা বীভৎস এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে মনে হচ্ছিলো এটাই যেন আমার লাস্ট ডে অন আর্থ। তো যাই হোক, এরকম গিরতে পারতে কোনো মতন গিয়ে পৌঁছেছি মানে বাইসেরেন ভ্যালিতে। অ্যাডভেঞ্চার এবং থ্রিলিং এক্সপিরিয়েন্স আমার নিজস্ব বলতে গেলে পরে খুবই বেশি ভালো লাগে। যেমনটা থাইল্যান্ডে গিয়ে নিয়ে আমি প্যারাসেলিং করেছিলাম, কিন্তু তার থেকেও বেশি থ্রিলিং এক্সপিরিয়েন্স এই হর্স রাইডটাতে আমি পেয়েছিলাম। আর তারপরেই তারা বলছে ফেরার সময় আপনাদেরকে আমি ভালো রাস্তা দিয়ে নিয়ে যাব, কিন্তু আমাকে 1000 টাকা এক্সট্রা দিতে হবে। মানে এত ভয় পাওয়ালো, তারপর তো লোকে ওই 1000 টাকা দিতে বাধ্য হবেই যে হ্যাঁ না ঠিক আছে আমাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে যাক, আমি মরতে চাই না ঘুরতে এসে, তাই না। তো যাই হোক, এই ধরনের স্ক্যামগুলো আমার মনে হয় এগুলো কমানো উচিত। কিন্তু বাইসেরেন ভ্যালি খুবই সুন্দর লাগবে দেখতে, সত্যি মনে হবে যে তুমি সুইজারল্যান্ডে চলে এসছো। চারিদিকে এত ফুল আর এত সৌন্দর্য, মানে পাহাড়ের মধ্যে ওই মানে স্নো কেপ মাউন্টেন যেটাকে বলা হয়, এত সুন্দর লাগছিল দেখতে। ওখানে বসে মনে হচ্ছিলো আমি এইখানেই থেকে যাই। আর আমার হোটেলে ফেরার মতন আমার কোনো ইচ্ছেও ছিল না, আর মনে হচ্ছিলো বারবার করে আবার সেই ঘোরাতে করে আমাকে নিচে নামতে হবে। মানে এটা একটা প্যাথেটিক এক্সপিরিয়েন্স ছিল আমার। যাই হোক, সবার এক্সপিরিয়েন্স সমান হয় না। তো আমরা মোটামুটি ওই 5টা সাড়ে 5টার মধ্যেই ডাউন টাউনে নেমে চলে এসেছিলাম। তারপর আমরা হোটেলে চেক ইন করেছিলাম। তো চারপাশটা যে আমি দেখলাম, মানে হোটেলে আসার সময় এত সুন্দর লাগছিলো, আমার মনে হচ্ছিলো অন্য কোথাও ঘুরতে যাই বা না যাই, আরেক রাত যদি আমরা পেহেলগাঁওতে যদি থাকতে পারতাম, মানে একটা রাত যদি আরেকটু এক্সটেন্ড করতে পারতাম তাহলে খুবই বেশি ভালো হতো। চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিলো। হোটেলটার জায়গাটাও খুব ভালো ছিল, সামনেই পাহাড়, একটি ছোট আবার চায়ের দোকান, আর একদম নিঝুম পরিবেশ। মেস চালকরা পুরো মেসদেরকে নিয়ে মানে বাড়িতে ফিরে যাচ্ছে। এটা একদম পুরো সিনিক এক্সপিরিয়েন্স ছিল, যেটা মানে তোমরা চোখের সামনে দেখলে পরে খুবই তোমাদের ভালো লাগবে। মানে কাশ্মীরি রিলেটেড যে সমস্ত ফিল্মগুলো আমরা দেখে থাকি ওরকম জিনিসগুলোই আমরা এখানে দেখতে পেয়েছি। হোটেলের নাম তো আমি স্ক্রিনে দিয়েছিলাম। এখানকার থাকার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল, খাবার দাবারও যথেষ্ট ভালো ছিল। তো পরদিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আবার শ্রীনগরের দিকে। পেহেলগাঁওয়ের আমাদের এই যাত্রা শেষ।
তো শ্রীনগরে গিয়ে সবার প্রথম আজকে আমরা সাইট সিইংয়ের জন্য স্টার্ট করতে যাচ্ছি টিউলিপ গার্ডেন দিয়ে, যেটা দেখার জন্য প্রায় সমগ্র দেশ থেকে এই সময় লোকেরা কাশ্মীরে ছুটে আসে। তো টিউলিপ গার্ডেনে এই যে ঢুকলাম, মানে ঢোকার পর চারপাশটাতে এত রকমের টিউলিপ, রং বেরঙের পুরো বাহার, দেখতে জাস্ট অমায়িক লাগছিল, মানে সত্যি জাস্টিফাইড এই সময়টাতে আসা। বসন্তকালে মানে মার্চ টু এপ্রিল তোমরা অনেক রকমের আশ্চর্য ফুলও দেখতে পারবে কাশ্মীরে, যেটা তোমাদেরকে সত্যি সত্যি একদম পুরো মুগ্ধ করে দেবে। তো এর সাথে সাথে আরও কিছু জায়গা তোমাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দিলাম, এগুলো তোমরা ঘুরতে পারো। মোরাললেস এখানে প্রায় সবগুলোই মুঘল গার্ডেনই রয়েছে, 30 থেকে 50 টাকার মধ্যে পার হেড এ সমস্ত টিকিট লেগে থাকে। তো কি হয়, লোকেরা গুলমার্গ এবং সোনমার্গেও কিন্তু আলাদা করে হোটেল নিয়ে থাকে, কিন্তু আমার মতে অ্যাক্টিভিটি করার পরেও সেই সমস্ত জায়গা কিন্তু শ্রীনগর থেকে খুব একটা দূরে নয় যে তোমাদেরকে রাত কাটাতে হবে সেখানে। আর কি হয়, আলাদা জায়গায় হোটেল নিলে পরে তোমাদেরকে প্রতি রাতেই ওই ব্যাগ গুছিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার নিতে হয়, সেটা কিন্তু যথেষ্ট হেক্টিক এবং এফোর্টেরও দরকার হয়ে থাকে। আর তোমরা যেখানেই থাকো না কেন শ্রীনগরের দুটো জায়গা তোমাদের অবশ্যই চোখে পড়বে, একটি হলো হারি পর্বত আর একটি হলো গিয়ে শঙ্করাচার্য টেম্পল, যেটা তোমরা প্রায় সব জায়গা থেকেই হলো গিয়ে বেশ উঁচু টিলার ওপরে তোমরা এগুলোকে লোকেট করতে পারবে। এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবে, সত্যি খুব ভালো লাগবে, বিশেষ করে হারি পর্বত। নেক্সট দিন সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম গুলমার্গের জন্য। আজকে ঠান্ডা প্রচণ্ড বেশি, কারণ হঠাৎ মানে আর কি বৃষ্টি নেমে যাওয়ার কারণে। উইন্টারের টাইমটাতে গুলমার্গের চারপাশটা পুরো সাদা হয়ে থাকে একদম বরফে, কিন্তু আমরাও বরফ পাবো একটু আগে গিয়ে নিয়ে, সেই জন্য আমরা গন্ডোলা রাইড নিয়েছিলাম, মানে কেবল কারের বুকিং যদি তোমরা মার্চ এপ্রিল মাসে আসো তাহলে প্রায় 2 মাস আগে থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করে নেবে। এটার দুটো ফেজ হয়ে থাকে, ফার্স্ট ফেজে তোমরা স্নো মে মাস অবধি পেয়ে যাবে, কিন্তু তারপরে যদি আসো তাহলে কিন্তু তোমাদেরকে বরফ দেখার জন্য সেকেন্ড ফেজ অবধি যেতে থাকতে হবে, ঠিক আছে। আর যদিও বা তোমরা সেকেন্ড ফেজে বাজেট ট্রিপ করার জন্য না কাটতে চাও সেখানকার টিকিট, তাহলে পরে আমি বলে দিই সোনমার্গে যে থাজওয়াজ গ্লেশিয়ার রয়েছে সেখানে 100% সারা বছর বরফ থাকে, সেখানে তোমরা গিয়ে স্নো অবশ্যই দেখতে পারবে। তো আমরা তো ফার্স্ট ফেজ অবধি নিয়েছিলাম, কারণ আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম আর প্রচণ্ড ঠান্ডা ছিল, সেজন্য আমরা জ্যাকেট বুটস এই সমস্ত আবার ভাড়াও করেছিলাম, মানে নিজেদের বুটস জ্যাকেটস তো পরেই গেছিলাম, তারপরেও আমাদের মনে হয়েছিল যে হায়ার করা ভালো। একটা কারণ হলো ঠান্ডা, আর দ্বিতীয় কারণ হলো সেখানে না বরফ গলা জলে প্রচণ্ড বেশি কাদা হয়ে থাকে, আর সেখান দিয়ে ঘোরাও চলে, তো নিজের জামা কাপড় আর জুতো সে সমস্ত সেফ রাখাটা মানে আমার মনে হয়েছিল যে বেশি বুদ্ধিমানের কাজ। আর পার্কিং এরিয়া থেকে গন্ডোলা রাইড নেওয়া অবধি প্রায় অনেকটা স্ট্রেচ রয়েছে যেখানে তোমাকে হেঁটে যেতে হবে, তো সাথে যদি বাচ্চা কিংবা বয়স্ক থাকে তাদের জন্য অবশ্যই কিন্তু ঘোরা করে নিও, প্রায় 1.5 কিলোমিটারের মতন তোমাদেরকে হাঁটতে হতে পারে। আপার স্টেশনে পৌঁছানোর পরেই ওখানে প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছিল, ঠান্ডাও খুব বেড়ে গেছিলো। এখানে একটি রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা লাঞ্চ ফাঞ্চ সমস্ত করতে পারো, আর এখানে বরফের ওপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়, কিন্তু সেই ঝাঁ চকচকে ব্যাপারটা মিসিং ছিল, কারণ সেখানে মানে বৃষ্টির ওয়েদার ছিল সেই দিনকে। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর ওই ভিজেই মোটামুটি যখন ফিরতে যাচ্ছি সেই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদেরকে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, মানে আবার ফেরত আসার জন্য কেবল কার নেওয়ার জন্য। যখন আমরা যাচ্ছিলাম তখনও ভিড় ছিল, কিন্তু সেই কিউটা মুভেবল ছিল, কিন্তু আসার সময় একটা স্ট্যাগনেন্ট আমরা লাইনের মধ্যে আটকে পড়েছিলাম অনেকক্ষণের জন্য। তো বেশ ঘুরলাম ঠিকই, কিন্তু গুলমার্গটা তেমনভাবে আমরা এনজয় করতে পারিনি। তো পরের দিন আমরা যেরকম চলে গেছিলাম সোনমার্গের দিকে, সোনমার্গে বেশ ভালো ওয়েদার আমরা পেয়েছিলাম, ওখানেও তেমনি ওই বরফের সমস্ত ভ্যালি, তারপরে হলো গিয়ে পাহাড়, এই সমস্তই তোমরা দেখতে পাবে। সোনমার্গে যাওয়ার জন্য তোমাদেরকে হর্স রাইড নিতেই হবে, সেটা ম্যান্ডেট। তো এই হলো একটি কম্প্যাক্ট ট্রিপ। ফার্স্ট ডে তোমরা শ্রীনগর হাউস বোটে থাকলে এবং কিছু লোকাল সাইট সিইং করে নিলে তোমাদের যদি প্রথম দিনেই সময় থাকে, দেন দ্বিতীয় দিন তোমরা পেহেলগাঁও, যেখানে তোমরা আরও চাইলে পরে একদিন এক্সটেন্ড করতে পারো, তাহলে পরে চতুর্থ দিনে তোমরা চলে আসতে পারো গুলমার্গ, এবং পঞ্চম দিনে সোনমার্গ। এবং বাই এনি চান্স ইফ ইউ হ্যাভ আ ডে এক্সট্রা, তাহলে পরে কিন্তু ষষ্ঠ দিনে তোমরা শ্রীনগরের পাশেই দুধপাত্রি বলে একটি জায়গা আছে, সেখানে যেতে পারো। আমার কেন জানি না সোনমার্গ থেকে দুধপাত্রি জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছিল, মানে ভ্যালিসগুলো জাস্ট অমায়িক ছিল। এরপর আমরা জেনে নেব আউটফিট সম্পর্কে। পাহাড়ে ঘুরতে গেলে যেরকমটা আমরা ফ্লিস প্যান্টস বলো, সোয়েটার, হুডিস, বুটস এই সমস্ত তো আমরা নিয়েই থাকি, সাথে একটি শল আর পাতি বাংলায় যেটাকে বলে কানচাপা সে সমস্ত রাখবে। এটা কিন্তু তোমাকে গুলমার্গ এবং সোনমার্গের ওয়েদারে কিন্তু প্রচণ্ড বেশি হেল্প করবে। আর কি হয়, মানে আসার দিন আমি যেরকম এয়ারপোর্টে এইরকম একটি লং জ্যাকেটের সাথে বিচ ট্রাউজার্সকে এইভাবে পেয়ার আপ করেছিলাম, তো এই জ্যাকেটটি যেহেতু খুব ভারী ছিল সেই জন্য আমি কী করেছিলাম, গায়ে পরে নিয়েছিলাম, এতে আমার ওয়েটও ম্যানেজ হয়ে গেছিলো, আর সাথে সাথে মানে এয়ারপোর্টে তো
ঠান্ডা কিন্তু থাকবেই দেখবে। তো সেই ক্ষেত্রে অনেকটা হেল্প হয়েছিল। সেকেন্ড দিনে যেরকম মানে গিয়ে পৌঁছানোর পরেই শিকারা রাইডের জন্য আমার একটি ইচ্ছা ছিল এথনিক একটি লাল ড্রেস পরে নিয়ে আমি শিকারা রাইডটা করব। তার জন্য এই কুর্তা সেটটা আমি পরে নিয়েছিলাম মারুন কালারের। তো এর সাথে সাথে যেরকম আর কি দরকার হয়, ধরো ছোটো ছোটো জিনিসপত্রগুলো যেরকম অ্যাক্সেসরিজ বলো, জুতি বলো, এই সমস্ত জিনিসগুলো আমি পরেছিলাম। কোনো জিনিসের যদি লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। তারপর পরের দিন ধরো হলো গিয়ে যখন আমি ঘুরতে গেছি এই পেহেলগাঁওয়ে সাইট সিইংয়ের জন্য, তখন একটি ফ্লিস প্যান্টের সাথে একটি ব্যাগি সোয়েটার পরেছিলাম আর ভেতরে লেয়ারিং করেছিলাম থার্মোকটের সাথে, কারণ ওখানে খুবই বেশি ঠান্ডা ছিল। আর কি হয় মানে যেখানে ওপরে যত তুমি উঠতে থাকবে ইউভি রেজে তত বেশি এক্সপোজ হতে থাকবে তোমার স্কিন। তো তার জন্য কিন্তু সানগ্লাসেস, তারপরে সানস্ক্রিন, টুপি এ সমস্ত কিন্তু মাস্ট খুবই তোমার স্কিন, হেয়ার এবং ত্বক তিনের জন্যই। তো তারপরের দিন যখন আমরা শ্রীনগরে সাইট সিইং করেছিলাম তখন একটি বেসিক ডেনিমের সাথে আমি একটি রেড কালারের সোয়েটার পরে নিয়েছিলাম। দিনের বেলায় শ্রীনগরে খুব একটা ঠান্ডা জামাকাপড় প্রয়োজন হয় না এপ্রিল মার্চে তোমরা যদি গিয়ে থাকো। তো এরপর আমি কথা বলি গুলমার্গে আমি যখন গেছিলাম সেই সময় তো এই যে জ্যাকেটসগুলো ছিল সেটা তোমাদের সাথে আমি আলোচনা করিয়েছি যে এগুলো হায়ার জ্যাকেট ছিল। তো নিজেদের সুইটেবল সাইজগুলো পাওয়াটা একটু বেশি মুশকিল হয়ে থাকে, কারণ ওইখানে তো প্রচুর জিনিসের থেকে তোমাকে আর কি নিজের সাইজের জিনিস বাছতে হয়। তেমনি জুতোর সাথেও কিন্তু সেটাই অ্যাপ্লিকেবল, নিজেদের সাইজের জুতো পাওয়াটা খুবই মুশকিল, আবার বড় পড়লে পরে কিন্তু আবার হাঁটতে মুশকিল হবে। তো ভালো করে খুঁজে নিয়ে সময় মতন এ সমস্ত করে থাকবে। তো এরপর আমি যেরকম সোনমার্গে যখন গেছিলাম, সোনমার্গে আমি ওই দিনকে ওয়েদার বেশ মোটামুটি ভালোই ছিল করে আমি ঘরের থেকেই এটি একটি টার্টল নেক একটি সোয়েটার এবং বেসিক ওই ডেনিমের সাথে আমি হলো গিয়ে ওপরে আরেকটি হাতা কাটা আর কি যে ফ্লিস জ্যাকেটগুলো থাকে সেগুলোকে পেয়ার আপ করেছিলাম। তো আমার বেশ এটাতেই হয়ে গিয়েছিল, একটু ঠান্ডা লাগছিল বাট ঠিক আছে, ওটা আর কি ম্যানেজেবল ছিল। তো এই হলো গিয়ে আমার আউটফিট যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট জেনে নেব খাবার দাবার সম্পর্কে। যদি তোমরা ডাল লেকের আশেপাশে থাকো তাহলে এখানে প্রচুর পাঞ্জাবি ধাবা পেয়ে যাবে, প্লাস নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টও অনেক রয়েছে। তো যেখানে তোমরা খাবার খুবই ভালো পেয়ে যাবে, টেস্টও খুব ভালো, সাথে ভেজ এবং নন ভেজ সব কিছুই এখানে পাওয়া যায়, তো কোনো রকমের প্রবলেম হবে না। বাকি পেহেলগাঁও ডাউন টাউনে যখন আমরা খেয়েছিলাম দুপুরবেলা যখন লাঞ্চ করেছিলাম সেই সময়ও সেখানে আমরা থালি পেয়ে গেছিলাম, তো বেশ সুন্দর ছিল টেস্ট ওয়াইজ এবং অনেক রকমারিও ছিল। আর গুলমার্গ এবং সোনমার্গে একটু প্রবলেম হবে লাঞ্চের সময়, তো সেই সময়ের জন্য স্ন্যাক্স একটু কিছু তোমাদের সাথে রাখবে। আর যদি তোমরা নাইট স্টে ওখানে করো তাহলে তো খাবার দাবার হোটেলেই তোমরা পেয়ে যাবে। আউটফিটস, খাবার দাবার সব কিছুই হয়ে গেল। এখন বলে দিই, তোমরা যদি বাজেট ট্রিপ করতে চাও আর তোমরা যদি ফ্লাইটে অ্যাভেল না করতে পারো তাহলে কিন্তু তোমরা ট্রেনেও আসতে পারো। তাহলে জম্মু হয়ে তারপর তোমাদেরকে কার কিংবা বাস নিয়ে শ্রীনগর অবধি আসতে হবে। আই কার্ডের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা আনতে পারো, দুটোই চলে। বেসিক কিছু মেডিসিন যেরকম প্যারাসিটামল, প্যান্ডি এই সমস্ত সাথে রাখবে। তারপরে এক্সট্রা পেয়ার অফ মোজা, ঠিক আছে, মোজা, মাফলার এই সমস্ত কিন্তু সাথে রাখবে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর হলো গিয়ে কি করবে, একটু কিছু তোমাদের কাছে কিন্তু ক্যাশ রাখার চেষ্টা করবে, কারণ অনেক জায়গাতে হয় যে তোমরা নেটওয়ার্ক থাকে না সেই জন্য স্ক্যানার তোমরা দিয়ে আর কি পে করতে পারবে না। স্যাফরন যদি কেনার থাকে তাহলে পরে প্যাম্পোর থেকে কিনবে, যেটা পেহেলগাঁও যাওয়ার সময় পড়বে। সেখানে তোমরা ক্রিকেট ব্যাটের যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোও দুধার দিয়ে দেখতে পারবে। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি বলবো কাঠবাদাম তোমরা এখান থেকে নিতে পারো, খুবই ভালো পাওয়া যায়। আর আমরা যখন বাদামবাড়িতে গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানেই আছে কাঠবাদাম এত পরিমাণে উৎপন্ন হচ্ছে, তো যেখানে উৎপন্ন এত বেশি হয় সেখানে তো কম দামে আর ভালো মানের বাদাম তোমরা পেয়েই যাবে। তো কিছু যদি তোমাদের শপিং করার থাকে, সফটনার্স বা হচ্ছে গিয়ে শল ফল এই সমস্ত নেওয়ার জন্য চোখ বন্ধ করে লাল চকে চলে যাবে, দুপুরের পরে যাবে, আর সেখান থেকে ভালো করে তোমরা শপিং করে আসতে পারবে। আর যে সমস্ত ট্যাক্সিগুলোতে তোমরা ঘুরছো সেই ড্রাইভারের চক্করে যদি অন্য কোনো শপিং কমপ্লেক্সে যদি ঢুকে যাও তাহলে পরে কিন্তু গলা কাটা দাম নিয়ে দেয়। সেখানে তোমাদেরকে নিয়ে যেতে পারলে পরেই ওদের একটা কাট ওখান থেকে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবাই জিজ্ঞেস করে, কাশ্মীর সেফ কি না, তো অবশ্যই সেফ। যেখানেই যাবে সেখানেই দেখবে ইন্ডিয়ান আর্মি হামেশা তোমাদের মানে তৈনাত রয়েছে তোমাদেরকে হেল্প করার জন্য। কোনো রকমের কিছু বুঝতে পারছো না, কোনো জায়গার যদি তোমাদের ডাইরেকশন লাগে সব কিছুতে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে আরামসে হেল্প করে দেয়। সো আই হোপ আই হ্যাভ কভার্ড অল দ্য নেসেসারি থিংস ইন দিস ভিডিও। আর হলো গিয়ে এন্ড অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ। ভিডিও যদি হেল্পফুল লেগে থাকে তাহলে
ভালো পরে কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর ভিডিওটিকে লাইক করে দেবে। আর এরকম ট্রাভেল ভিডিওসের জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি কোনো রকমের কোয়ারি মানে তোমাদের বাকি থাকে বা তোমাদের জানতে চাও যেগুলো আমি মিস করে গেছি, সেগুলো অবশ্যই কমেন্টসে তোমরা লিখে জানাতে পারো, আমি সব কিছুর আনসার তোমাদেরকে দিয়ে দেবো। আগামী দিনে জয়পুর ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, তার জন্য স্টে টিউন। তো চলো তাহলে আজকের মতো টাটা।